শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আর যে রাজু, আর আপনারা শুনছেন নিশি রাতের গল্প। আজ যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি শুধু ভয়ের গল্প নয়, এটি এক পরিবর্তিত বাস্তবতার গল্প। এটি ভালোবাসার মোড়কে লুকিয়ে থাকা এক ভয়াবহ ষড়যন্ত্রের আখ্যান। কল্পনা করুন একটি নির্জন বাড়ি, একদিকে মানুষের আতঙ্ক জাগানো চেহারা, আর একদিকে অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একজন নারী। তার চোখের সামনে তার প্রিয়জন, তার স্বামী রূপান্তরিত হয়েছে এক ঈগল মানবে। সে শক্তি অর্জন করছে, সে রাজত্ব করতে চায় এই পৃথিবীতে, আর সেই রাজত্বের প্রথম শিকার স্বয়ং মানুষ। যে পাবেলকে সে চিনত, সে কি সত্যি এই রক্তলোলুপ পিশাচ? ঈগলের ডানা মেলে ধরা এই মানব, তার ভবিষ্যৎ কি? আর তার সামনে রাখা সেই গামলা, যেখানে টুকরো করা আছে এক নিষ্পাপ শিশুর দেহ। কি হবে সেই নারীর পরিণতি? কিভাবে মানুষ হবে মানুষের খাদ্যের যোগানদার? বিয়ে নয়, এটি এক মৃত্যুর আমন্ত্রণ। স্বপ্ন নয়, এটি এক ভয়ঙ্কর জীবন। আমাদের কাছে বাস্তব কাহিনীটি পাঠিয়েছে সুমন, তার মামাতো বোনের জীবনের ঘটনা। আপনারা প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক সেই ঈগল সাম্রাজ্যের সূচনা পর্ব, যেখানে জীবন আর মৃত্যুর সীমানা মুছে যায়। মানুষের মাংস কতভাবে রান্না করা যায় জানো? এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমি অবাক চোখে ছেলের দিকে তাকালাম। আজ ছেলে পক্ষ আমাকে দেখতে এসেছে। ছেলের সাথে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। এমন অবস্থায় সবাই নিজের ব্যক্তিগত মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে থাকে, কিন্তু এরকম অদ্ভুত প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ছেলেটি একটু হেসে বলল, আরে হ্যাঁ, জানতে চাচ্ছি তুমি বিভিন্নভাবে মাংস রান্না করতে পারো কিনা, তাহলে মাংসের বিভিন্ন স্বাদ পেয়ে তৃপ্তি করে খেতে পারবো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বুঝলাম মাংস তার খুব প্রিয় খাবার, আর এতটাই প্রিয় যে মাংস নিয়ে প্রশ্ন করতে গিয়ে আবোল তাবোল কি সব বলে ফেলেছে। সে আর কিছু জানতে চাইল না, চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রুমের বাইরে চলে গেল। ছেলেদের সাথে আমার কখনো মেলামেশা বা কথা বলা হয়নি, কারণ আমি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। আজই প্রথম কোনো ছেলের সামনে একা মুখোমুখি হলাম, তাই বোকার মতো চুপ করে শুধু বসেই রইলাম। কিছু বলার সুযোগও পেলাম না। আসলে আমার তেমন কিছু বলার নেই এখানে, কারণ আমাদের বিয়ে অনেক বছর আগে থেকেই ঠিক হয়ে আছে। ছেলেটির নাম পাবেল, আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। আমার বয়স যখন 6 মাস, তখনই মা সবার সাথে কথা বলে পাবেলের সাথে আমার বিয়ে ঠিক করে রাখে। আমার বয়স যখন 1 বছর, তখন হঠাৎ এক দুর্ঘটনায় বাবা মা দুজনই মারা যায়। তারপর থেকে মামার কাছেই মধ্যবিত্ত পরিবারে আমি বড় হয়েছি। মামা এখন আমার বিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পন্ন করতে চাচ্ছে। আমি সবকিছু মামার কাছ থেকেই জেনেছি। মাঝখানে পাবেলের সাথে মামার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু পাবেলের সাথে আজকেই আমার প্রথম দেখা। সে নিজেই তার বন্ধুদেরকে সাথে নিয়ে আমাকে দেখতে এসেছে। কিন্তু পাবেল হঠাৎ রুম থেকে বের হয়ে গেল কেন? তেমন কোনো প্রশ্নও তো করল না, আমাকেও কিছু বলার সুযোগ দিল না। আমাকে কি তার পছন্দ হয়নি? আমি দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছি। পাবেলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। পাবেল মামাকে জানালো সে আজকেই বিয়ে করে আমাকে নিয়ে যেতে চায়, কারণ সে এখন একা থাকে আর ঘরের কাজের জন্য আমাকে তার প্রয়োজন। হঠাৎ বিয়ের জন্য বাসার কেউই প্রস্তুত ছিল না। মামা ফোনে পাবেলের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাবেল তার এক বন্ধুকে পাঠায় গাড়ি থেকে কিছু একটা নিয়ে আসার জন্য। আশ্চর্য, পাবেল সাথে করে বিয়ের সবকিছুই নিয়ে এসেছে। আমার বউ সাজার জন্য সবকিছু আছে, আর পাবেলের জন্য বরের জামাও আছে। তার মানে
পাবেল বিয়ের উদ্দেশ্যেই এখানে এসেছে, কিন্তু আমাকে একবারও না দেখেই সে হঠাৎ বিয়ের জন্য তৈরি হয়ে চলে আসলো কেন? আর এত তাড়াহুড়ো করে নিজের বাবা মাকে ছাড়াই বিয়ে করছে কেন? যাই হোক, বিয়েটা তো এখন আয়োজন করে হচ্ছে না। তাছাড়া পারিবারিকভাবে সবাই সবাইকে অনেক আগে থেকেই চিনে। এসব ভাবতে ভাবতে আমি বিয়ের জন্য তৈরি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছি। নিজেকে হঠাৎ এমন বউ সাজে দেখব তা কল্পনাও করিনি। একটা অন্য রকম কিছু অনুভব করছি। মনে হচ্ছে চোখের সামনে নিজের চেনা জীবনটা বদলে নতুন এক অজানা পরিবেশ তৈরি হচ্ছে। আমিও সেই পরিবেশে নতুন মানুষের সাথে পথ চলার জন্য প্রস্তুত হয়ে আছি। কিছু বুঝার আগেই বাবা মাকে হারিয়েছি, তাই বাবা মায়ের কোনো স্মৃতি আমার মাথায় নেই। আর মামা মামিও কখনো আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই বাবা মাকে কখনো তেমন মিস করিনি। তবু আজ তাদের কথা খুব মনে পড়ছে। তারা বেঁচে থাকলে হয়তো আজ মা অনেক খুশি হতো, কারণ আজ মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে। তার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হচ্ছে। জীবনের দিনগুলো পার করতে করতে কবে যে বড় হয়ে গেছি তা বুঝতেই পারলাম না। এখন নতুন একজন মানুষের সাথে নতুন করে জীবনটা সাজানোর স্বপ্নই মাথায় ঘুরছে। বাসার সবাইকে নিয়েই কাজী ডেকে বিয়ের কাজ সম্পন্ন হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। পাবেল গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। পেছনে তার 3 জন বন্ধু। সবাই অনেক কথা বলছে আর হাসাহাসি করছে। আমি শুধু হাসি মুখে চুপ করে তাদের আনন্দটা দেখছি। আবার হঠাৎ নিজেকে একা একা লাগছে। মনে হচ্ছে এখানে কিছু মেয়ে মানুষ থাকলে হয়তো আমিও তাদের মতো হাসি আনন্দ করতে পারতাম। হঠাৎ বিয়ে হওয়ায় আর পরিচিত পরিবার হওয়ার কারণে আমার সাথে কারো যাওয়া হচ্ছে না। তাছাড়া মামা মামি আর ছোট মামা তো ভাই ছাড়া আর কেউ নেই আমার সাথে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর পাবেলের বন্ধুরা গাড়ি থেকে নেমে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে। পাবেল একটা বাসার সামনে গাড়ি থামালো। সে বলল, আমরা চলে এসেছি, নামো। বাড়িতে তো কেউ নেই যে বরণ করে আমাদের নামাবে। এটা বলে একটু হেসে পাবেল গাড়ি থেকে নামলো। আমি গাড়ি থেকে নেমে আশেপাশে দেখছি। রাতের অন্ধকার, রাস্তার 2 পাশে আরো অনেক ঘর বাড়ি। দেখে মনে হচ্ছে মোটামুটি একটা উন্নত এলাকা। আমি ভেবেছিলাম পাবেল হয়তো অনেক মানুষের মাঝে একা ছোট কোনো ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, কিন্তু এই একতলা পুরো বাড়িতেই পাবেল একা থাকে। আমি পাবেলের সাথে বাসার ভিতর ঢুকলাম। পাবেল একটু বাহিরে গেল, হয়তো তার কোনো প্রতিবেশীর কাছে গেছে কোনো দরকারে। আমি একটা রুমে বসে আছি। পাবেল আমার 4 বছরের বড়, তার কোনো তুলনা হয় না। মা চলে গেলেও মনে হচ্ছে মা আমার জন্য পৃথিবীর সেরা উপহারটা রেখে গেছে। কিছুক্ষণ পর একটা ব্যাগ হাতে পাবেল বাসার ভিতর ঢুকলো। ব্যাগটা রেখে আমার কাছে এসে মুচকি হেসে বলল, মাংস এনেছি, রান্না করো। সারাদিন কিছু খাইনি, খুব ক্ষুধা লেগেছে। আমি অবাক হয়ে বললাম, সে কি, আমাদের বাসায় যে রান্না হলো আপনি খাননি? পাবেল কিছুটা নেকামির সুরে বলল, বউয়ের হাতের রান্না খাবো বলে ক্ষুধাটাকে বাঁচিয়ে রেখেছি। আমি অবাক হয়ে ভাবছি, একটা মানুষ এমন হয় কিভাবে? শুধুমাত্র বউয়ের হাতের রান্না খাবে বলে ক্ষুধার্ত অবস্থায় নিজের প্রিয় খাবার মাংস সামনে থাকতেও কেউ না খেয়ে থাকতে পারে? পাবেলের এমন পাগলামিতেই অনেক বেশি ভালোবাসা খুঁজে পাচ্ছি। সারাদিন সে খায়নি, নিশ্চয়ই অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমি দ্রুত রান্নার জন্য প্রস্তুত হয়ে রান্নাঘরে চলে গেলাম। একটা বড় গামলাতে ব্যাগের মাংসগুলো ঢেলে দেওয়ার সাথে সাথেই আমার পুরো শরীর কেঁপে উঠল। এত জোরে চিৎকার দিলাম যে মনে হচ্ছে আমার গলা ছিঁড়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চা ছেলের শরীর 2 টুকরো হয়ে পড়ে আছে আমার সামনে। আমি শরীরের সব শক্তি হারিয়ে ফেলছি, গলা শুকিয়ে যাচ্ছে। আমার চিৎকার শুনে পাবেল রান্নাঘরে চলে আসলো। সে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মানুষই তো, ভয়ঙ্কর কিছু তো না। পাবেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি কখনো কল্পনাও করিনি। পুরো বাড়িতে আমি আর পাবেল ছাড়া আর কেউ নেই। সাথে আছে একটা বাচ্চা ছেলের কাটা লাশ। কি নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে এই বাচ্চাটিকে। তার মানে তখন সে সত্যি সত্যি মানুষের মাংস রান্না করার কথাই বলেছিল। একজন মানুষ কিভাবে মানুষের মাংস খেতে পারে? কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এমন মানুষের সাথে আমি কিভাবে থাকব? এটা কার সাথে আমার বিয়ে হয়েছে? মা কখনোই এমন কারো সাথে আমার বিয়ে ঠিক করবে না। কিন্তু এটাই তো সেই পাবেল যাকে আমার মামা অনেক আগে থেকেই চিনে। তাহলে পাবেল এমন করছে কেন? কিছুই ভাবতে পারছি না।
আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি, পুরো শরীর কাঁপছে, আর শুধু পাভেলের দিকে তাকিয়ে আছি। পাভেল বুঝতে পারল আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি। সে আমাকে সরিয়ে দিয়ে নিজেই সেই গামলার সামনে বসে পড়ল। আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, কেটে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। তারপর গরুর মাংস মনে করে তুমি রান্না করবে, তাহলে তো আর ভয় লাগবে না। রান্নার কাজটা তো তোমাকেই করতে হবে। প্রতিদিন নতুন নতুন স্বাদে মানুষের মাংস রান্না করবে, আর আমি তৃপ্তি করে খাবো। এটা বলেই এক কোপে বাচ্চাটির ঘাড় থেকে মাথাটি আলাদা করে ফেলল। আমি চোখ বন্ধ করে সেখান থেকে এক দৌড়ে বাহিরে যাওয়ার দরজার দিকে চলে গেলাম। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকা আমার পক্ষে সম্ভব না। আশেপাশের মানুষেরা নিশ্চয়ই আমাকে মামার বাসায় ফিরে যেতে সাহায্য করবে। দরজাটি খুলেই আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। সামনে যত দূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোথাও কোনো ঘর বাড়ি কিছুই নেই। পেছনে ঘুরে দেখি পাভেল দাঁড়িয়ে আছে, আর তার দুই হাত ছেড়ে বেরিয়ে আসছে ঈগল পাখির মতো বড় বড় দুটি ডানা। নির্জন একটা বাড়িতে আমার চোখের সামনে একদিকে দেখছি অদ্ভুত মানুষের ভয়ঙ্কর দৃশ্য, আর অন্যদিকে দেখছি অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। এমন পরিস্থিতিতে কোনো মানুষই স্বাভাবিক থাকতে পারবে না। আমি এরকম পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ভয়ের অনুভূতি যে এতটা ভয়ঙ্কর হয় তা আমি এর আগে কখনো অনুভব করিনি। আমার মাথার ভিতর সহ পুরো শরীরটা কাঁপছে, আর আমি শুধু ভয়ে চিৎকার করছি। এখানে কে শুনবে আমার চিৎকার? পাভেল নিজেও যেন আমার চিৎকার শুনতে পাচ্ছে না। সে শুধু নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর অনেক আনন্দ নিয়ে হাসছে। হঠাৎ পাভেল হাসি থামিয়ে আমার দিকে তাকালো। সাথে সাথে আমিও চিৎকার থামিয়ে একদম শান্ত হয়ে গেলাম, আর আতঙ্কিত চোখে পাভেলের দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ, তার হাত নেই, ঈগল পাখির মতো দুইটি ডানা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে বললাম, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সে বলল, তোমার স্বামীকে তুমি চিনতে পারছো না? এই দেখো, আমি আমার শক্তি অর্জন করা শুরু করেছি। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর পুরো পৃথিবীতে রাজত্ব করব আমি। এটা বলেই পাভেল চোখ বন্ধ করে ডানাগুলো মেলে দিল। মুহূর্তেই পাভেলের ডানাগুলো উধাও হয়ে গিয়ে আবার দুটি হাত চলে আসলো। চোখের সামনে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না, আর যা ঘটছে তা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করারও নেই আমার। কিন্তু পাভেল পুরো পৃথিবীতে রাজত্ব করার কথা বলল কেন? সে এই পৃথিবীর সাথে কি করতে চাইছে? হঠাৎ পাভেল আমার নীরবতা ভেঙে দিয়ে গম্ভীর গলায় বলল, এত অবাক হওয়ার কিছু নেই। তোমার কাজ শুধু প্রতিদিন ভিন্ন স্বাদের মাংস রান্না করা। আমার খুব ক্ষুধা লেগেছে, আজ আনন্দ নিয়ে তৃপ্তি করে খাবো। তাড়াতাড়ি রান্নার কাজ শেষ কর। সাথে সাথেই আমি বললাম, আমি কোনো মানুষের মাংস রান্না করতে পারবো না। পাভেল পেছনে ঘুরে আমার চোখের দিকে তাকালো। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, আমার বউকে কি আমি জোর করব? কখনোই না। এই দেখো, তুমি ভয় পাও বলে আমি নিজে মানুষের শরীর কেটে দিচ্ছি। তোমার কত খেয়াল রাখছি, যত্ন করছি। তবে যেদিন তুমি আমার জন্য রান্না করবে না, তার পরের দিন তোমার মামা আর ছোট আদরের মামাতো ভাইকে তোমার সামনে টুকরো টুকরো করে নিজের হাতে রান্না করে খাবো। 1 ঘন্টার মধ্যে আমি খাবার চাই। পাভেল চলে গেল। আমি বুঝে গেছি যে আমার কিছু করার নেই। এখন পাভেল যা বলবে তাই আমাকে করতে হবে। সারাদিনের ভাবনা, নতুন জীবন সাজানোর স্বপ্নটা মুহূর্তেই ভয়ঙ্করভাবে বদলে গেল। আমি রান্নাঘরে চলে গেলাম। সেখানে রান্নার প্রয়োজনীয় সবকিছু আছে। একটা সাধারণ মানুষ যেভাবে রান্না করে সেভাবেই সাজানো আছে এই রান্নাঘর। শুধু গামলার মধ্যে টুকরো করে রাখা আছে একটি ছোট বাচ্চার শরীর। হয়তো বাচ্চাটির বাবা মা এখন তাকে পাগলের মতো খুঁজছে, আর আমি তাকে গরম কড়াইয়ে রান্নার জন্য ঢেলে দিচ্ছি। এমন দৃশ্য কল্পনাও করা যায় না, আর আমি নিজেই এমন কিছু করছি এখন। একটা মানুষের মাংসকে কখনো গরুর মাংস মনে করে রান্না করা যায় না। আমি কড়াইয়ের মাঝে স্পষ্ট দেখতে পাচ্ছি পায়ের পাতা, হাতের আঙ্গুল, শরীরের আরো বিভিন্ন অংশ। বারবার গলা শুকিয়ে যাচ্ছে।
শরীরের ভিতরটাও কেমন যেন লাগছে। অনেকটা অন্যদিকে তাকিয়ে থেকেই রান্নার কাজ শেষ করলাম। পাভেল মাংস মুখে দিয়েই আনন্দে হেসে উঠল আর বলল, বাহ, খুবই ভালো রান্না, এত মজার রান্না আগে কখনো খাইনি। পাভেল পিশাচের মতো করে মাংসগুলো খাচ্ছে আর বলছে, আমি দিনে একবার খাই, তাই তুমি আমার জন্য প্রতিদিন একবারই রান্না করবে। পৃথিবীতে মানুষের অভাব নেই, কিছুদিন পর সব মানুষ আমার কথায় চলতে বাধ্য হবে। মানুষ মানুষকে রান্না করবে আর আমার সেবা করবে। ধ্বংস হবে মানুষের রাজত্ব, সৃষ্টি হবে ঈগল সাম্রাজ্য। এসব কথা শুনে আমি আঁতকে উঠলাম। হয়তো অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পাভেল অনেক ভয়ানক শক্তি অর্জন করতে যাচ্ছে। খাওয়া শেষে পাভেল ঘুমিয়ে পড়ল। আমি শুধু ভাবছি, কি হতে চলেছে? আমার জীবনটা কি এখানেই থেমে গেল? এটা কি সত্যি সেই পাভেল যার সাথে মা আমার বিয়ে ঠিক করেছিল, নাকি অন্য কোনো ভয়ঙ্কর ঈগল মানব? পাভেল এরকম হয়ে গেল কিভাবে? এই ঈগল সাম্রাজ্য তৈরি হওয়া কি কোনোভাবেই আটকানো যায় না? এভাবে কি মানুষ মারা যেতেই থাকবে? অনেক প্রশ্ন ঘুরছে মাথায়। যেখানে পাভেল আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার কিছু করার ক্ষমতা নেই, সেখানে সে আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? কে আমাকে এই সব প্রশ্নের উত্তর দিবে? কি করব আমি? একটা ভয়ঙ্কর জঙ্গলে আছি আমি, অথচ ঘরের আলো পরিবেশ দেখে মনে হচ্ছে যেন কোনো সাধারণ জায়গাতেই আছি। বাড়িতে আসার সময় যেই ঘর বাড়ি দেখলাম সেগুলো কোথায় গেল? এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। পাভেল ঘরে নেই। রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো মাথায় ঘুরছে। পাভেল কোথায় গেল? আমি ধীরে ধীরে গিয়ে বাহিরে যাওয়ার দরজাটি খুললাম। দিনের হালকা আলোতেও জঙ্গলটি অনেক ভয়ঙ্কর লাগছে। মাঝে মাঝে পানির আওয়াজ ভেসে আসছে, কিন্তু আশেপাশে নদী পুকুর কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ পাভেলের কণ্ঠ ভেসে আসলো, ডান দিকে চলে আসো। আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। পাভেল আমার কোনো ক্ষতি করছে না দেখে ভয় কিছুটা কমেছে, কিন্তু তবুও মনে হচ্ছে ভয় আমার পুরো শরীর ঘিরে রেখেছে। আমি সেখানে গিয়ে যা দেখলাম তা আমার ভয়কে আরো বাড়িয়ে দিল। কত ভয়ঙ্কর দেখতে একটা গাছ আমার সামনে। পাভেল গম্ভীর গলায় বলল, এটা তোমার খাবার। তুমি তো মানুষের মাংস খাও না, তাই এই গাছের লতা পাতাগুলোই তোমার খাবার। এগুলো তো মানুষেরই খাবার, তুমি এসব খেয়েই সুস্থ থাকবে। একটা অদ্ভুত মানুষের কাছে এমন ভয়ঙ্কর গাছকে মানুষের খাবার মনে করাটাই স্বাভাবিক। আমি এবার ভালো করে গাছটির দিকে তাকালাম। আমার শরীর কেঁপে উঠল। এটা কোনো গাছের আকৃতি না, এটা একটা মানুষের কঙ্কাল। কঙ্কালটির হাড় বেয়ে পেঁচিয়ে আছে একটি লতার গাছ, মনে হচ্ছে লাউ গাছ। লতা পাতা পেঁচিয়ে একটা ভয়ঙ্কর আকৃতি তৈরি হয়েছে, যার মাঝে মাঝে কঙ্কালের হাড়গুলোও দেখা যাচ্ছে। একটা কঙ্কালের শরীরেই কেন এই গাছটিকে আমার খাবার বানানো হলো তা বুঝতে পারছি না। পাভেল বলল, রাতে রান্নার জন্য প্রস্তুত থেকো। আজকাল আমার ক্ষুধাটা খুব বাড়ছে। খাবারের সময় বেশক্ষণ অপেক্ষা করতে কষ্ট হয়। পাভেল বাড়ির ভিতর চলে গেল। এমন ভয়ঙ্কর একটা গাছ থেকে খাবার সংগ্রহ করার কথা আমি ভাবতেও পারি না। এত ভয়ঙ্কর একটা জঙ্গলে গাছটির দিকে তাকিয়েই ভয়ে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি দৌড়ে বাড়ির ভিতর চলে গেলাম। পাভেলকে দেখে ভয় পাচ্ছি, আবার ভয়ে পাভেলের কাছেই ছুটে যাচ্ছি। জীবনটা যেন ভয়ের সীমানাতেই বন্দী হয়ে গেল। বাড়ির ভিতর ঢুকে আমি আরো অবাক হয়ে গেলাম। পাশের একটা রুম থেকে পাভেলের কণ্ঠ ভেসে আসছে। সে কি বলছে আমি তার ভাষা কিছুই বুঝতে পারছি না। এগিয়ে গিয়ে দেখলাম একটা ঘরে পাভেল ধ্যানে বসে কিছু একটা বলছে। তার সামনে কি আছে তা দেখতে গিয়ে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। অনেকগুলো ছেলে মানুষের কাটা মাথা তার সামনে রাখা। সেই মাথাগুলো চোখ মেলে এক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে আছে। কাটা মাথা কিভাবে তাকিয়ে থাকতে পারে?
সেই বাচ্চাটির মাথাও দেখতে পেলাম, যাকে গত রাতে রান্না করেছি। আমি মুখ চেপে ধরে সেখান থেকে ছুটে অন্য রুমে চলে গেলাম। আমি দাঁড়িয়ে থাকার শক্তি না পেয়ে ফ্লোরে বসে পড়লাম। আমার আর বুঝতে বাকি নেই পাভেল কতটা ভয়ঙ্কর মানুষ, অথবা হয়তো সে কোনো মানুষই নয়। আমি ভয়ে এক জায়গায় স্তব্ধ হয়ে বসে রইলাম আর ভাবছি পাভেল এখন এসে আমাকে আর কি কি বলবে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, পাভেল আর আমার কাছে আসছে না। শুধু ওই রুম থেকে পাভেলের কণ্ঠ ভেসে আসছে, যেই ভাষা আমার জানা নেই। প্রায় বিকেল হয়ে গেল, আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেল। খুব ক্ষুধাও লেগেছে, ইচ্ছে করছে না খেয়েই মরে যাই, কিন্তু শরীরের যন্ত্রণাও সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে সেই ভয়ঙ্কর গাছের কাছে চলে গেলাম। এছাড়া মানুষের খাবার মতো কোনো খাবার আশেপাশে আর নেই। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিলাম। বারবার মনে হচ্ছে হয়তো এখনই কঙ্কালটি মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাবে, হয়তো এখনই তার হাত দিয়ে আমার হাতটি চেপে ধরবে। আমি দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে এলাম। লাউ পাতাগুলো খাওয়ার উপযুক্ত করে রান্না করলাম। তারপর সেগুলো খাচ্ছি আর আমার চোখ দিয়ে পানি ঝরেই যাচ্ছে। বাসার সবার কথা খুব মনে পড়ছে। জানি না চোখের সামনে আর কি কি দেখতে হবে। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে আসছে। পাভেল সারাদিন পর তার রুম থেকে বের হয়ে আমার কাছে আসলো। আমার নিজের দিকে নিজের কোনো খেয়াল নেই। পাভেল আমাকে ফ্রেশ হতে বলে বাহিরে চলে গেল। আমি ভয় পেতে পেতে শান্ত হয়ে গেছি, কারণ এই ভয় থেকে পালানোর কোনো রাস্তাই আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি পাভেল চলে এসেছে। তার কাঁধে একটা বস্তা। সে রান্নাঘরে গিয়ে বস্তা থেকে একটা মৃত ছেলের শরীর বের করল। আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আতঙ্কিত চোখে সেদিকে তাকিয়ে আছি। প্রায় 13-14 বছরের একটা ছেলে। পাভেল মুখে একটা পৈশাচিক আনন্দের হাসি দিয়ে এক কোপে ছেলেটির শরীর 2 টুকরো করে ফেলল। আমি সেখান থেকে ছুটে রুমের ভিতর চলে গেলাম। কিছুক্ষণ পর পাভেল এসে বলল, তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি খাবারের জন্য অপেক্ষা করছি। এভাবে মানুষের মাংস রান্না করে করেই কি বেঁচে থাকতে হবে আমাকে? ভাবছি মামা এই সব কিছু সম্পর্কে জানে কিনা। মামা আমাকে যা বলেছে আমি তো সেগুলোই বিশ্বাস করেছি। মামা কি আমার কাছে কিছু লুকিয়েছে? না, মামা কখনোই আমাকে এমন বিপদের মধ্যে ছেড়ে দিবে না। কিন্তু আমি কিভাবে নিজেকে এখান থেকে মুক্ত করব? নিরুপায় হয়ে রান্নাঘরে চলে গেলাম আর রান্নার কাজ শেষ করলাম। পাভেল খাওয়া শেষ করে দাঁড়াতেই ভয়ঙ্কর কিছু ঘটছে। পাভেলের পাগুলো ফেটে যাচ্ছে। আমি এমন দৃশ্য দেখে নিজেকে শান্ত রাখতে না পেরে চিৎকার করছি। পাভেলের পা থেকে বেরিয়ে এলো ঈগল পাখির 2টি পা। ঈগল পাখির পায়ের ওপর মানুষের শরীর। দেখতে কত ভয়ঙ্কর লাগছে। মুহূর্তেই হাতগুলো ডানায় পরিণত হলো। তারপর হঠাৎ পাভেল আবার আগের মতো হয়ে গেল। এভাবেই সে প্রতিদিন সকালে ওই রুমে কাটা মাথাগুলোর সামনে ধ্যানে বসে সারাদিন কথা বলতে থাকে। সন্ধ্যার পর সে আবার একটি মানুষের শরীর নিয়ে হাজির হয়। ধীরে ধীরে পাভেলের শরীরের বিভিন্ন অংশ ঈগল পাখিতে পরিণত হতে থাকে। এভাবে আরো 2 দিন পার হয়ে গেল। আমি কিছুই ভাবতে পারছি না, তবুও অনেক কিছুই ভাবতে হচ্ছে। পাভেল মানুষের মাংস খেয়ে সেই মানুষের মাথাগুলো নিজের কাছে রেখে দেয় কেন? বিয়ের দিন পাভেল বলেছিল সে শক্তি অর্জন শুরু করেছে। তারপর প্রতিদিন একটু একটু করে তার শরীর ঈগল পাখিতে পরিণত হচ্ছে। তার মানে সে কোনো প্রক্রিয়ায় ধীরে ধীরে শক্তি অর্জন করছে। তার শক্তি অর্জন করার পথে যদি কোনো বাধা সৃষ্টি করতে পারি, তাহলে নিশ্চয়ই সে ঈগল সাম্রাজ্য তৈরি করতে ব্যর্থ হবে। কিন্তু আমি কিভাবে কি করব? আমি জানি আমার এখানে কিছুই করার ক্ষমতা নেই। তবুও পৃথিবীর এত মানুষের ভয়ানক অবস্থার কথা ভেবে মনে হচ্ছে আমার কিছু একটা করা উচিত। আমি একজনকে চিনি যে মানুষকে বিভিন্ন কালো জাদু থেকে মুক্ত করে। সে এখন কোথায় থাকে তা আমি নিশ্চিতভাবে জানি না, তবে তার কাছে গেলে সে হয়তো আমাকে সাহায্য করতে পারবে। পাভেল সারাদিন একটি রুমে ধ্যানে থাকে। সেই সময়েই আমাকে বাহিরে যেতে হবে। হয়তো এই জঙ্গলের খুব কাছেই মানুষের বসবাস, নয়তো পাভেল এত দ্রুত মানুষের শরীর নিয়ে আসে কিভাবে? আমি আর কিছু না ভেবে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম।
চোখের সামনে এত ভয়ানক দৃশ্য দেখার পর এমন ভয়ঙ্কর জঙ্গলে হাঁটতেও ভয় লাগছে, তবুও মনে সাহস রেখে আমি হেঁটে চলেছি। প্রায় 1 ঘন্টা হাঁটার পরেও জঙ্গল থেকে বের হতে পারলাম না। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। বাম দিকে তাকিয়েই আমি অবাক হয়ে গেলাম। সেই বাড়িটার মতোই আরো একটা বাড়ি এই জঙ্গলের ভিতর। এই জঙ্গলের বাড়িগুলো দেখতে একই রকম কেন? এখানে কে আছে? আমি কোনো উপায় না পেয়ে সেই বাড়িটির দিকে এগিয়ে গেলাম। এই বাড়িতে কি আছে তা দেখার জন্য আমি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি। বাড়িটির ভিতর ঢুকেই আমি পুরো থমকে গেলাম। পাভেলের সেই কণ্ঠ ভেসে আসছে, সেই রান্নাঘর। তার মানে আমি আবার সেই বাড়িতেই ফিরে এসেছি। কিন্তু আমি তো উল্টো দিকে হাঁটিনি, সূর্যের আলো দেখে এগিয়েছি। তাহলে এখানে ফিরে আসলাম কি করে? আমি আবারও হাঁটা শুরু করলাম। সূর্যের আলো দেখে দিক চিহ্নিত করেই হাঁটছি। তবুও অনেকটা হাঁটার পর বারবার এই বাড়ির সামনেই চলে আসছি। আমি বুঝে গেছি আমি একটা মায়ার মধ্যে আটকা পড়ে গেছি। আমি চাইলেই এখান থেকে বেরোতে পারবো না। রুমে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লাম। ভাবছি এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমাকে সেই লোকটির কাছে পৌঁছাতে হবে যে কালো জাদুর মোকাবেলা করতে পারে। তাকে সবাই বাদশাহী দাদু বলেই ডাকে। তার এই নামের কারণটা আমি জানি না, তবে বাদশাহী দাদুর কাছে না পৌঁছাতে পারলে তো আমি কোনো উপায় খুঁজে পাব না। একমাত্র পাভেলই তো পারবে আমাকে এখান থেকে বের করতে। পাভেলের ইচ্ছাতেই আমাকে এখান থেকে বেরোতে হবে। কৌশলে পাভেলকে রাজি করাতে হবে যাতে সে আমাকে জঙ্গলের বাইরে যেতে দেয়। ভাবছি কি করা যায়। হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো। পাভেল খাবারের জন্য জঙ্গলের বাহিরে যায়, তাই তার জন্য খাবার আনতেই আমাকে জঙ্গলের বাহিরে যেতে হবে। তার আগে পাভেলকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি সত্যিই তার খাবারের জন্য মানুষের শরীর আনতে চাই। আজ পাভেলের প্রায় পুরো শরীর ঈগল পাখিতে পরিণত হয়ে গেছে, শুধু মাথা সহ গলার কিছুটা নিচ পর্যন্ত বাকি আছে। আমি বুঝতে পারছি না আমার কাছে কতটা সময় আছে। পাভেল যখন ঘুমাতে যাবে ঠিক তখনই আমি আওয়াজ করে হাসা শুরু করলাম। আমার হাসি শুনে পাভেল অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি মুখে প্রতিহিংসার ভাব এনে বললাম, আপনাকেই তো আমার দরকার। আপনিই পারবেন আমার এতদিনের জমে থাকা কষ্টকে দূর করতে। আমি আপনাকে সবচেয়ে সুস্বাদুভাবে মাংস রান্না করে খাওয়াবো। আমি নিজে আপনার জন্য মানুষের শরীর নিয়ে আসব। পাভেল আমার কথা শুনে খুশি হল আর কৌতূহলের সাথে বলল, তুমি আমার জন্য মানুষ খুন করে নিয়ে আসতে পারবে? এতে তো তোমার কষ্ট বৃদ্ধি পাবে। কষ্ট কমবে কিভাবে? আমি বললাম, আমার এক বান্ধবী আছে, তার সাথে আমার একবার খুব ঝগড়া হয়। সে আমাকে অনেক অপমান করেছিল, কিন্তু আমি তার কিছুই করতে পারিনি। আমার ইচ্ছে করছিল তাকে টুকরো টুকরো করে কেটে ফেলি, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নিজে তাকে আপনার কাছে নিয়ে আসতে চাই। তারপর আপনি তাকে টুকরো টুকরো করে দিবেন, আর আমি আনন্দের সাথে তাকে রান্না করে সব রাগ ক্ষোভ মিটাবো। পাভেল বলল, কিন্তু আমি তো মেয়ে মানুষের মাংস খাই না। কথাটা শুনে আমি থমকে গেলাম। সে কেন শুধু ছেলে মানুষের মাংসই খায়? সত্যিই তো, তার রুমে কোনো মেয়ে মানুষের মাথা নেই। আর সে বলেছিল আমি রান্না না করলে মামা আর তার ছেলেকে মেরে ফেলবে, কিন্তু মামির কথা তো বলেনি। বান্ধবীর কথা বলে এত বড় একটা ভুল আমি কিভাবে করলাম? এখন কিছু একটা বলে সবকিছু সামলে নিতে হবে। আমি বললাম, ভাগ্যিস আপনি মেয়ে মানুষের মাংস খান না, নয়তো আমি একটা ভুল করে ফেলতাম। যদি তাকে মেরেই ফেলি তাহলে সে তো তার কষ্ট দেখতেই পাবে না। আমি তার ছোট ভাইকে নিয়ে আসব আপনার জন্য। তারপর সে তার ভাইয়ের জন্য প্রতিদিন কষ্ট পাবে, আর আমি তা ভেবে শান্তি পাব। পাভেল আমার কথাগুলো বিশ্বাস করছে কিনা তা বুঝতে পারছি না। কি বলবো কি করব তাও বুঝতে পারছি না। টেনশনে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আমার মুখের ভাব ও ছটপট করতে দেখে পাভেল বুঝল যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে আছি।
সে বলল, ঠিক আছে, তোমার এই ইচ্ছে পূরণ হবে। কাল রাতে তুমি আমার জন্য খাবার আনতে যাবে, কিন্তু রাতে অল্প সময়ে গিয়ে তো আমি কিছুই করতে পারবো না। আমি বললাম, রাতে তো তার ভাইকে আমার সাথে নিয়ে আসা কঠিন হবে, দিনে হলে কিছু বলে নিয়ে আসতে পারবো। পাভেল বলল, ঠিক আছে, কাল আমি ধ্যানে বসার আগে তোমাকে জঙ্গল পার করে দিব। শুধু একটা কথা ভালোভাবে মনে রেখো, আমি সময় মতো আমার খাবার চাই। প্রায় 1 ঘন্টা হাঁটার পরেও জঙ্গল থেকে বেরোতে পারলাম না। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। বাম দিকে তাকিয়েই আমি অবাক হয়ে গেলাম। সেই বাড়িটার মতোই আরো একটা বাড়ি এই জঙ্গলের ভিতর। এই জঙ্গলের বাড়িগুলো দেখতে একই রকম কেন? এখানে কে আছে? আমি কোনো উপায় না পেয়ে সেই বাড়িটির দিকে এগিয়ে গেলাম। এই বাড়িতে কি আছে তা দেখার জন্য আমি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছি। বাড়িটির ভিতর ঢুকেই আমি পুরো থমকে গেলাম। পাভেলের সেই কণ্ঠ ভেসে আসছে, সেই রান্নাঘর। তার মানে আমি আবার সেই বাড়িতেই ফিরে এসেছি। কিন্তু আমি তো উল্টো দিকে হাঁটিনি, সূর্যের আলো দেখে এগিয়েছি। তাহলে এখানে ফিরে আসলাম কি করে? আমি আবারও হাঁটা শুরু করলাম। সূর্যের আলো দেখে দিক চিহ্নিত করেই হাঁটছি। তবুও অনেকটা হাঁটার পর বারবার এই বাড়ির সামনেই চলে আসছি। আমি বুঝে গেছি আমি একটা মায়ার মধ্যে আটকা পড়ে গেছি। আমি চাইলেই এখান থেকে বেরোতে পারবো না। রুমে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লাম। ভাবছি, এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমাকে সেই লোকটির কাছে পৌঁছাতে হবে যে কালো জাদুর মোকাবেলা করতে পারে। তাকে সবাই বাদশাহী দাদু বলেই ডাকে। তার এই নামের কারণটা আমি জানি না, তবে বাদশাহী দাদুর কাছে না পৌঁছাতে পারলে তো আমি কোনো উপায় খুঁজে পাব না। একমাত্র পাভেলই তো পারবে আমাকে এখান থেকে বের করতে। পাভেলের ইচ্ছাতেই আমাকে এখান থেকে বেরোতে হবে। কৌশলে পাভেলকে রাজি করাতে হবে যাতে সে আমাকে জঙ্গলের বাইরে যেতে দেয়। ভাবছি কি করা যায়। হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো। পাভেল খাবারের জন্য জঙ্গলের বাহিরে যায়, তাই তার জন্য খাবার আনতেই আমাকে জঙ্গলের বাহিরে যেতে হবে। তার আগে পাভেলকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি সত্যিই তার খাবারের জন্য মানুষের শরীর আনতে চাই। আজ পাভেলের প্রায় পুরো শরীর ঈগল পাখিতে পরিণত হয়ে গেছে, শুধু মাথা সহ গলার কিছুটা নিচ পর্যন্ত বাকি আছে। আমি বুঝতে পারছি না আমার কাছে কতটা সময় আছে। পাভেল যখন ঘুমাতে যাবে ঠিক তখনই আমি আওয়াজ করে হাসা শুরু করলাম। আমার হাসি শুনে পাভেল অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি মুখে প্রতিহিংসার ভাব এনে বললাম, আপনাকেই তো আমার দরকার। আপনিই পারবেন আমার এতদিনের জমে থাকা কষ্টকে দূর করতে। আমি আপনাকে সবচেয়ে সুস্বাদুভাবে মাংস রান্না করে খাওয়াবো। আমি নিজে আপনার জন্য মানুষের শরীর নিয়ে আসব। পাভেল আমার কথা শুনে খুশি হলো আর কৌতূহলের সাথে বলল, তুমি আমার জন্য মানুষ খুন করে নিয়ে আসতে পারবে? এতে তো তোমার কষ্ট বৃদ্ধি পাবে। কষ্ট কমবে কিভাবে? আমি বললাম, আমার এক বান্ধবী আছে, তার সাথে আমার একবার খুব ঝগড়া হয়। সে আমাকে অনেক অপমান করেছিল, কিন্তু আমি তার কিছুই করতে পারিনি। আমার ইচ্ছে করছিল তাকে টুকরো টুকরো করে কেটে ফেলি, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নিজে তাকে আপনার কাছে নিয়ে আসতে চাই। তারপর আপনি তাকে টুকরো টুকরো করে দিবেন, আর আমি আনন্দের সাথে তাকে রান্না করে সব রাগ ক্ষোভ মিটাবো। পাভেল বলল, কিন্তু আমি তো মেয়ে মানুষের মাংস খাই না। কথাটা শুনে আমি থমকে গেলাম। সে কেন শুধু ছেলে মানুষের মাংসই খায়? সত্যিই তো, তার রুমে কোনো মেয়ে মানুষের মাথা নেই। আর সে বলেছিল আমি রান্না না করলে মামা আর তার ছেলেকে মেরে ফেলবে, কিন্তু মামির কথা তো বলেনি। বান্ধবীর কথা বলে এত বড় একটা ভুল আমি কিভাবে করলাম? এখন কিছু একটা বলে সবকিছু সামলে নিতে হবে। আমি বললাম, ভাগ্যিস আপনি মেয়ে মানুষের মাংস খান না, নয়তো আমি একটা ভুল করে ফেলতাম। যদি তাকে মেরেই ফেলি তাহলে সে তো তার কষ্ট দেখতেই পাবে না। আমি তার ছোট ভাইকে নিয়ে আসবো আপনার জন্য,
তারপর সে তার ভাইয়ের জন্য প্রতিদিন কষ্ট পাবে, আর আমি তা ভেবে শান্তি পাব। পাভেল আমার কথাগুলো বিশ্বাস করছে কিনা তা বুঝতে পারছি না। কি বলবো কি করব তাও বুঝতে পারছি না। টেনশনে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আমার মুখের ভাব ও ছটপট করতে দেখে পাভেল বুঝল যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে আছি। সে বলল, ঠিক আছে, তোমার এই ইচ্ছে পূরণ হবে। কাল রাতে তুমি আমার জন্য খাবার আনতে যাবে, কিন্তু রাতে অল্প সময়ে গিয়ে তো আমি কিছুই করতে পারবো না। আমি বললাম, রাতে তো তার ভাইকে আমার সাথে নিয়ে আসা কঠিন হবে, দিনে হলে কিছু বলে নিয়ে আসতে পারবো। পাভেল বলল, ঠিক আছে, কাল আমি ধ্যানে বসার আগে তোমাকে জঙ্গল পার করে দিব। শুধু একটা কথা ভালোভাবে মনে রেখো, আমি সময় মতো আমার খাবার চাই। পাভেলের কথা শুনে কিছুটা আতকে উঠলাম, কারণ আমার এমন কোনো বান্ধবীই নেই যার ওপর আমি প্রতিশোধ নিতে চাই। কি হবে কিছুই জানি না, শুধু জানি এখান থেকে বের হয়ে কোনো একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। সেই কালো জাদু মুক্ত করার লোকটিকে খুঁজে বের করতে হবে, কারণ সে ছাড়া আর কেউ আমার কথা বিশ্বাস করবে না। পরের দিন সকালে পাভেলের সাথে জঙ্গলের ভিতর যাচ্ছি। কিছুটা দূর যাওয়ার পর একটা মোটা গাছের সামনে পাভেল দাঁড়ালো। এখান থেকে অনেকটা দূরে সেই বাড়িটিও দেখতে পাচ্ছি। হঠাৎ পাভেল আমার হাত ধরে আমাকে নিয়ে গাছের ভিতর প্রবেশ করলো। 1 সেকেন্ডের মধ্যে কি হলো কিছুই বুঝলাম না। তাকিয়ে দেখি আমার চোখের সামনে একটা নির্জন রাস্তা, অথচ একটু আগে এখানে কোনো রাস্তাই ছিল না। আমি অবাক হয়ে পেছনে ঘুরতেই সেই গাছ আর জঙ্গলটি দেখতে পাচ্ছি, কিন্তু সেই বাড়িটি কোথাও দেখতে পাচ্ছি না। পাভেল বলল, তুমি সেই ছেলেটিকে মেরে এখানে নিয়ে এসে আমাকে ডাকবে। আমি তোমাকে এই দরজা দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করে দিব। তবে এটা ভুলে যেও না যে তুমি আমার জন্য খাবার আনতে যাচ্ছ। আমি হালকা হেসে বললাম, আমার ইচ্ছা পূরণ করার সুযোগ পেয়েও তা হারাবো নাকি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার খাবার নিয়েই ফিরব। পাভেল আমার দিকে তাকিয়ে একটু হেসেই আবার সেই গাছের ভিতর প্রবেশ করল। আমি হাত দিয়ে গাছটি ছুঁয়ে দেখলাম, এখন এটি একটি স্বাভাবিক গাছের মতোই মনে হচ্ছে। আমি এখন আর অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। নির্জন রাস্তাটি পার হওয়ার পর কিছুটা মানুষের দেখা পাচ্ছি। আমি কোথায় আছি তা বুঝতে পারছি না। মানুষের কাছে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম আমাদের এলাকা থেকে কিছুটা দূরে আছি আমি। ভাবছি মামার কাছে যাব কিনা, কিন্তু মনে হচ্ছে সেখানে গেলে সময় নষ্ট হবে, আর আমি যেখানেই পালাই না কেন সেখান থেকেই পাভেল আমাকে আবার নিয়ে যাবে। সে একটা ভয়ঙ্কর শক্তি, আমাকে আগে সেই শক্তি ধ্বংস করার উপায় জানতে হবে। আমি মানুষকে জিজ্ঞাসা করে করে সেই বাদশাহী দাদুর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। অনেকেই তাকে চিনতে পারছে, আবার অনেকেই চিনতে পারছে না। তাই তার এলাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর পার হয়ে গেল। মধ্যবয়সী একটি লোককে ডেকে বললাম, এখানে বাদশাহী দাদুর বাসাটা কোথায়, আমাকে একটু তার কাছে নিয়ে যাবেন? এরপর লোকটির কথা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। এমন কিছু শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। লোকটি বলল, তার কাছে কেমনে যাইবেন? হে তো 2 মাস আগেই মইরা গেছে। বয়স্ক মানুষ হঠাৎ মইরা গেল, এখনো অনেকেই জানে না যে হে মইরা গেছে। আপনের মতো কিছু মানুষ মাঝে মাঝে তার খোঁজে আহে। লোকটির কথা শুনে আমি আর কিছুই বলার শক্তি পাচ্ছি না, শুধু নীরব হয়ে হেঁটে চলেছি। এখন কি করব তা বুঝতে পারছি না। যেই ভরসায় বাহিরে আসলাম তা মুহূর্তেই শেষ হয়ে গেল। এখন আমাকে কে কোনো উপায় বলে দিবে? তাহলে কি সত্যি ঈগল সাম্রাজ্য তৈরি হবে, আর মানুষ মানুষকে হত্যা করে রান্না করে সেই ঈগল মানবদের সেবা করবে? আমি যদি এখন কোথাও পালিয়ে যাই, তবুও সেই ভয়ঙ্কর সময় থেকে তো পৃথিবীর কেউই পালাতে পারবে না। আমি জানি পাভেল আমাকে মুক্তি দিবে না, কিন্তু পাভেলের ভয়ঙ্কর শক্তি থেকে এই পৃথিবীকে মুক্ত করতেই হবে। হয়তো পারবো, হয়তো পারবো না, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমাকে এখন পাভেলের কাছেই ফিরে যেতে হবে, কিন্তু কিভাবে তার কাছে ফিরে যাব? তার জন্য মানুষের শরীর না নিয়ে গেলে তো বিপদ আরো বেড়ে যাবে। যদি সে বুঝতে পারে আমি মিথ্যে বলেছি, তাহলে তো সে আমার আর কোনো কথাই বিশ্বাস করবে না, সবকিছু আরো কঠিন হয়ে যাবে। কিন্তু আমি কিভাবে কোনো মানুষকে হত্যা করে রান্নার জন্য নিয়ে যাব? এমন নিষ্ঠুর কাজ আমি কখনোই করতে পারবো না। আবার মনে হচ্ছে কিছুদিন পর তো চোখের সামনে এমন নিষ্ঠুরতা আরো বেশি ঘটবে, তখন সেটা শুধু তাকিয়ে দেখা ছাড়া কেউ কিছুই করতে পারবে না। এসব ভেবে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা কাছে চলে এসেছি।
হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটা ছেলে বসে মাটিতে আঁকিবাঁকি করে খেলা করছে। বয়স 9-10 হবে হয়তো। হালকা ময়লা শার্ট প্যান্ট পরা আর কাঁধে ঝোলার মতো একটা ব্যাগ। রাস্তার পাশে কয়েকজন মানুষ চলাফেরা করছে, কিন্তু ছেলেটির সাথে কেউ নেই। আমি তার কাছে গিয়ে বললাম, কি নাম তোমার? তুমি এখানে কার সাথে এসেছো? ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, আমি রবিন। আমার তো কেউ নেই, একাই থাকি, একাই রাস্তা দিয়ে ঘুরি। ছেলেটির কথা শুনে আমার মায়া লাগার কথা, কিন্তু এখন আমার মাথায় অন্য কিছু ঘুরছে। এখন এই ছেলেটিকে সাথে নিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তাকে বললাম, আমার সাথে যাবে? ছেলেটি কোনো প্রশ্ন না করেই একটা আনন্দের হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলুন। ছেলেটার হাসি মুখ দেখেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কতটা বিশ্বাস আর আনন্দের সাথে সে আমার সাথে যেতে চাচ্ছে, আর আমি তাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছি। এমনকি কিছুক্ষণ পরেই সে গরম কড়াইয়ে রান্না হয়ে কারো খাবার হয়ে যাবে। আমি কিভাবে একটা নিরপরাধ বাচ্চা ছেলেকে হত্যা করব? এটা অন্যায় হচ্ছে। আমি এমন নিষ্ঠুরের মতো কাজ করতে পারি না। আবার মনে হচ্ছে কিছুক্ষণ পর তো পৃথিবীর মানুষকেই এমন নিষ্ঠুরতার শিকার হতে হবে। পাবেল তো প্রতিদিন কোনো একটা নিরপরাধ মানুষকে হত্যা করছেই। আমার ব্রেন যেন পাথর হয়ে গেছে, কিছুই ভাবতে পারছি না। শুধু মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটির সাথে আমি অন্যায় করছি। জেনে শুনে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া আমার উচিত হচ্ছে না। এসব ভাবতে ভাবতে শুধু নীরবে হেঁটে চলেছি। হঠাৎ ছেলেটি বলল, আচ্ছা, আপনি আমাকে রোস্ট করবেন নাকি ভুনা করবেন? আমার ব্যাগে নারকেল আছে, আপনি নারকেল দিয়ে মাংসের কোরমা রান্না করতে পারেন। চলবে। ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে সাথেই থাকুন। মনে হচ্ছে এই ছোট ছেলেটির সাথে আমি অন্যায় করছি। জেনে শুনে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া আমার উচিত হচ্ছে না। এসব ভাবতে ভাবতে শুধু নীরবে হেঁটে চলেছি। হঠাৎ ছেলেটি বলল, আচ্ছা, আপনি আমাকে রোস্ট করবেন নাকি ভুনা করবেন? আমার ব্যাগে নারকেল আছে, আপনি নারকেল দিয়ে মাংসের কোরমা রান্না করতে পারেন। ছেলেটির কথা শুনে আমি থেমে গেলাম আর অবাক হয়ে তার দিকে তাকালাম। সে কিভাবে জানলো যে আমি তাকে রান্না করতে নিয়ে যাচ্ছি? আমার নীরবতা দেখে ছেলেটি বলল, আসলে আমি জানতাম আপনাকে এই রাস্তা দিয়েই ফিরতে হবে, তাই আমি এখানে অপেক্ষা করছিলাম। এখন আপনার মুখে চিন্তার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে রেখে একাই জঙ্গলে প্রবেশ করবেন। আপনি নিশ্চিন্তে আমাকে নিয়ে যেতে পারেন। আমি তাকে বললাম, তুমি এত কিছু কিভাবে জানলে, আর নিজের ইচ্ছাতেই বিপদের মুখে কেন যেতে চাইছো? সে বলল, আমি জানতাম যে আপনি কোনো মানুষকে খাবারের জন্য নিয়ে আসতে পারবেন না, কারণ আপনি কারো ক্ষতি করতে চান না। আপনি নিশ্চয়ই কোনো সাহায্যের জন্য ওই লোকটাকে মিথ্যে বলে বের হয়েছেন। আমি আপনাকে সাহায্য করতে চাই। ছেলেটির কথা শুনে আমি কিছুটা সাহস ফিরে পেলাম, কিন্তু এখনো কিছুই বুঝতে পারছি না। ছেলেটির কাছে জানতে চাইলাম সে পাবেল সম্পর্কে কিভাবে জানে। তার মুখটা মলিন হয়ে গেল। একটু চুপ থেকে বলল, প্রায় 2 সপ্তাহ আগে আমি বাবার সাথে এখানে ঘুরতে এসেছিলাম। বাবা আমাকে এক জায়গায় বসিয়ে রেখে দোকানে খাবার কিনতে গেল। হঠাৎ একটি লোক এসে বাবাকে কি যেন বলছিল। দূর থেকে দেখে মনে হলো বাবার কাছে কোনো সাহায্য চাইছে। বাবাকে তার সাথে যেতে দেখে আমিও হাঁটা শুরু করলাম। হঠাৎ দেখি লোকটি বাবার গলা চেপে ধরে আছে। তারপর মুহূর্তেই দুজনে উধাও হয়ে গেল। আমি শুধু কাঁদতে থাকি আর বাবাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের অনেক ভিতরে চলে যাই। হঠাৎ দেখতে পেলাম ওই লোকটা আমার বাবাকে টুকরো টুকরো করে কাটছে। আমি খুব ভয় পেয়ে সেখান থেকে ছুটে যাই। তারপর বারবার বাবার কথা মনে করতে করতে আমি সেই জঙ্গলেই থেকে যাই, আর লোকটাকেও জঙ্গলের একটা বাড়িতে থাকতে দেখি। আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আপনি ওই লোকটির জন্য খাবার নিতে বাইরে আসবেন শুনে আমিও জঙ্গল থেকে চলে আসি। ছেলেটির কথা শুনে কষ্ট হচ্ছে। তার মতো প্রতিদিন আরো অনেকেই আপনজন হারানোর কষ্ট পাচ্ছে। আমি বললাম, তোমার ওই জঙ্গলে থাকতে ভয় লাগেনি? সে বলল, চোখের সামনে নিজের বাবাকে টুকরো টুকরো হতে দেখলে পৃথিবীর আর কিছুই ভয়ঙ্কর মনে হয় না।
বাবা বলতো আমি নাকি অনেক সাহসী আর বুদ্ধিমান। আমি সব সময় অনেক কিছু জানতে চাইতাম, তাই যখন পড়তে শিখেছি তখন থেকেই বাবা অনেক বৈজ্ঞানিক বই এনে দিত আমাকে। বাবা বলতো আমি নাকি বড় হয়ে অনেক বড় বিজ্ঞানী হব। এখন তো বাবা নেই, তাই ওই লোকটাকে ধ্বংস করাই আমার উদ্দেশ্য। আপনি তাকে ধ্বংস করে দিন। ছেলেটির কথা শুনেই বোঝা যায় সে সত্যিই অনেক বুদ্ধিমান। আমি বললাম, আমি তো তাকে ধ্বংস করতে চাইছি, কিন্তু কিভাবে করব? ছেলেটি বলল, কোনো উপায় আছে, আপনাকে তা খুঁজতে হবে। সেই লোকটি প্রতিদিন ভোরে কোথায় যায় তা আপনি জানেন? আমি অবাক হয়ে বললাম, সে তো শুধু সন্ধ্যার পর খাবার আনতে বের হয়, আর কোথাও তো যেতে দেখিনি। ছেলেটি বলল, আপনি হয়তো ঘুমিয়ে থাকেন। সে প্রতিদিন ভোরে দিনের আলো আসার আগেই একটা গর্তে প্রবেশ করে। সেখানেই আপনি কোনো উপায় খুঁজে পাবেন তার শক্তি ধ্বংস করার। আমি তার পেছন পেছন সেখানে গিয়েছিলাম। গর্তের অনেকটা ভিতরে একটা অদ্ভুত ঘর আছে। সেই ঘরের দরজা সে ছাড়া কেউ খুলতে পারে না। তার সাথে সেখানে প্রবেশ করা তো আমার পক্ষে সম্ভব ছিল না। আপনি লুকিয়ে তার পেছন পেছন সেখানে যাবেন। তারপর সে সেখান থেকে বের হওয়ার আগেই আপনি ওই ঘরে প্রবেশ করে দেখবেন সেখানে সে কেন যায় আর কি করে। ছেলেটির কথা শুনে আমি আঁতকে উঠলাম আর বললাম, পাবেল সেই ঘরে থাকতেই আমি সেখানে প্রবেশ করে সবকিছু দেখব কিভাবে? ছেলেটি একটু হেসে বলল, আপনাকে বললাম না আমি অনেক বৈজ্ঞানিক বই পড়তাম। বিজ্ঞানী হতে না পারলেও ওই জঙ্গলের বিভিন্ন গাছ থেকে আমি একটা ঔষধ তৈরি করেছি। আপনি রাত 10টায় তার খাবার দিবেন। তার 6 ঘন্টা পর সেই ঔষধ তার পুরো শরীরে মিশে তাকে অজ্ঞান করে দিবে। ভোর 4টার সময় তখন সে ওই গর্তের ভিতরেই থাকবে। প্রায় 20 মিনিট সে অজ্ঞান হয়ে থাকবে। সেই সময়ের মধ্যেই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আমি বললাম, তাহলে তুমি কেন তার খাবার হতে চাইছো? ওই ঔষধটা আমাকে দাও, আমি খাবারের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দিব। সে বলল, ওই ঔষধ মিশিয়ে খাওয়ালে কাজ করবে না, সেটা আগে খাবারের মধ্যে প্রবেশ করাতে হবে। আমি ওই ঔষধটি খেয়ে নিয়েছি। এটা ধীরে ধীরে আমার শরীরে প্রবেশ করছে, আর আমার বয়স কম হওয়ার কারণে ওই জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে আমি অজ্ঞান হয়ে মারা যাব। তারপর আপনি আমাকে রান্না করে ওই লোকটিকে খাওয়াবেন। একটা ছেলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে, আর আমাকে নীরবে তা মেনে নিতে হচ্ছে। কতটা নিরুপায় আমি! কিন্তু যেই জায়গা থেকে আমি বের হতে পারলাম না, সেখান থেকে ছেলেটি বেরোলো কিভাবে? তাকে বললাম, ওই বাড়ির কাছে তুমি পৌঁছালে কিভাবে আর বের হলে কিভাবে? সেখানে যাওয়ার রাস্তা তো শুধু পাবেলই জানে। সে বলল, তার ইচ্ছাতে যে প্রবেশ করে সে তার ইচ্ছাতেই বের হতে পারে। আমি তো তার ইচ্ছাতে প্রবেশ করিনি, তার অজান্তে প্রবেশ করেছি। আমি বললাম, তাহলে আমিও যদি এখন তার রাস্তা ছাড়া নিজে জঙ্গলে প্রবেশ করি, তাহলে কি আবার যখন ইচ্ছা বের হতে পারবো? ছেলেটি বলল, হ্যাঁ পারবেন, কিন্তু জঙ্গলে হেঁটে পৌঁছাতে পৌঁছাতে রাত বেরিয়ে ভোর হয়ে যাবে, আর আপনার কাছে এতটা সময় নেই। আপনি এখন তাড়াতাড়ি আমাকে নিয়ে চলুন। এটা বলেই ছেলেটি সামনের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ সে থেমে বলল, ওহ, আপনাকে একটা জিনিস দেওয়া হয়নি। ছেলেটি একটা ছোট কাগজের খাম আমাকে দিয়ে বলল, এটা সাথে রেখে দিন, তাহলে আপনার কোনো বিপদ হবে না। আর ওই লোকটিকে শেষ করার পরে এই খামটি অবশ্যই খুলবেন, তার আগে এটা খুলবেন না। আমি খামটি জামার ভেতর রেখে দিলাম, আর ভাবছি খামটি আগে খুলতে না করছে কেন। ছেলেটি বলল, আচ্ছা, ওই লোকটি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে না কেন জানেন? আমি আগ্রহের সাথে বললাম, না জানি না, তুমি আমাকে বলতে পারবে কেন সে এমন করে? ছেলেটি বলল, আমিও জানি না, তবে আপনি এটা জানার চেষ্টা করবেন। এটা বলেই ছেলেটি আবার হাঁটতে শুরু করলো। আমি একটু দাঁড়িয়ে থেকেই তার পেছন আবার হাঁটতে শুরু করলাম। ছেলেটি যেন নিজ দায়িত্বে তার মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পর হঠাৎ ছেলেটি রাস্তায় শুয়ে পড়ল। বুঝলাম সে অজ্ঞান হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে ছেলেটির জন্য, কিন্তু আমি নিরুপায়। ছেলেটির সাথে থাকা ঝোলার ব্যাগটিতে তাকে উঠিয়ে ব্যাগটি কাঁধে তুলে নিলাম। কিছুটা দূরেই সেই গাছটি দেখতে পাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গাছের কাছে গিয়ে ধীরে ধীরে বললাম, পাবেল, আপনি কোথায়? আমি এসেছি। সাথে সাথেই পাবেলের কণ্ঠ ভেসে আসলো, গাছের ভিতর প্রবেশ করো। আমি আমার পা বাড়িয়ে দিতেই গাছের ভিতর দিয়ে ওপাশে চলে গেলাম। পেছনে তাকিয়ে দেখি কোনো রাস্তা নেই। যেদিকে চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। সন্ধ্যার অন্ধকারে জঙ্গলটি অনেক ভয়ঙ্কর লাগছে। আমি দূরে ওই বাড়িটির ভিতর জ্বলতে থাকা আলো দেখে সেদিকে হাঁটছি। আমার মনে হচ্ছে মানুষের শরীরের কাটা বিভিন্ন অংশ আমার দিকে এগিয়ে আসছে।
মনে হচ্ছে সেই কাটা মাথাগুলো চোখ মেলে তাকিয়ে সারি বেঁধে আমার পেছন পেছন আসছে। আমি জানি এই সব কিছুই আমার মনের ভয়, কিন্তু ভয়গুলো এতটাই ঘিরে রেখেছে যে আমার পুরো শরীর কাঁপছে। হঠাৎ মনে পড়ল ছেলেটির দেওয়া খামটি আমার সাথে আছে। সে বলেছে এটা সাথে থাকলে কোনো বিপদ হবে না, তাই কিছুটা সাহস পাচ্ছি। এভাবে সেই বাড়িতে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকেই দেখি পাবেল ধ্যান থেকে উঠে বাহিরে বেরিয়ে আসছে। আমার কাঁধে ব্যাগ দেখে সে খুশিতে হেসে উঠল। আমার কাছে এসে বলল, আমি এখনই তোমার ইচ্ছা পূরণ করছি। এটা বলেই সে ছেলেটিকে আমার কাছ থেকে নিয়ে কাটার জন্য প্রস্তুত হলো। পাবেল আমার সামনে ছেলেটিকে কেটে ফেলছে, আর আমি মুখে একটা আনন্দের হাসি দিয়ে সেদিকে তাকিয়ে আছি। আমি আর অভিনয় করতে পারছি না। আমি সেখান থেকে চলে এলাম। কিছুক্ষণ পর সেই ছেলেটিকে আমি রান্না করছি। আমি একদম স্তব্ধ হয়ে গেছি। ভয়, কষ্ট, এই অনুভূতিগুলো হয়তো আমি হারিয়ে ফেলেছি। রাত 10টায় পাবেলকে খাবার দিলাম। এখন পাবেলের মাথার অংশটা বাঁধে পুরো শরীর ঈগল পাখিতে পরিণত হয়েছে। আমি জানি না আমার কাছে কতটা সময় আছে। আমি কোনো সমাধান পাওয়ার আগেই যদি পাবেল তার সব শক্তি পেয়ে যায়, তাহলে আমি সত্যিই জানি না কি ঘটতে চলেছে। অন্য দিনের মতো পাবেল খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি জেগে আছি, আমাকে জেগে থাকতে হবে, আর পাবেলকে অনুসরণ করে সেই গর্তের ভিতর প্রবেশ করতে হবে। সারা দিন অনেক হেঁটেছি, তারপর 10 বছরের একটা বাচ্চাকে কাঁধে নিয়ে এত দূর এসেছি। শরীরটা অনেক দুর্বল, তাই জেগে থাকার চেষ্টা করতে করতে কখন ঘুমিয়ে গেছি তা বুঝতেই পারলাম না। চোখ খুলে দেখি পাবেল ঘরে নেই। আমি পুরো পাথর হয়ে গেলাম। পাবেল কখন কোথায় গেছে কিছুই তো আমি জানি না। তার ফিরে আসার সময় হয়ে গেছে কিনা সেটাও জানি না। তাহলে কি আমি এর কোনো সমাধান করতে পারবো না? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। একটা বাচ্চা ছেলে তার জীবন দিয়ে দিল, আর আমি কিনা একটু জেগে থাকতে পারলাম না। ওই ঔষধটা তো আর পাওয়া যাবে না। আমাকে ওই গর্তটা খুঁজে বের করতেই হবে। আমি বাহিরে চলে গেলাম। এই নির্জন ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে কিভাবে খুঁজবো সেই গর্ত? যতটা ভয় লাগছে তার চেয়েও বেশি টেনশন হচ্ছে। হঠাৎ কারো হাঁটার আওয়াজ কানে ভেসে আসছে। আওয়াজটা বাড়ছেও না, কমছেও না, কেমন একটা ভয়ঙ্কর হাঁটার আওয়াজ। আমি আওয়াজটি অনুসরণ করে সেদিকে এগিয়ে যাচ্ছি। এই নির্জন পরিবেশে আওয়াজটি ভালো মতোই শুনতে পাচ্ছি। হালকা চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে সামনে একটা গর্ত দেখতে পেলাম। আওয়াজটি এই গর্ত থেকেই আসছে। গর্তের ভিতর আওয়াজ হওয়ায় তা বাহির থেকে অন্যরকম লাগছে। আমি নিশ্চিত এটাই সেই গর্ত, কিন্তু পাবেল ফিরে আসছে নাকি ভিতরে যাচ্ছে তা বুঝতে পারছি না। আওয়াজটা ভালোভাবে খেয়াল করে মনে হলো সে ভিতর দিকে যাচ্ছে। আমি দেরি করে ফেলিনি তা ভেবে টেনশন কিছুটা কমেছে। পায়ের জুতো খুলে খালি পায়ে সেই গর্তের ভিতর নেমে গেলাম, যাতে কোনো আওয়াজ না হয়। ভিতরে কোনো আলো নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। সেই ছেলেটির দেওয়া খামের কাগজটি আমার সাথে আছে ভেবে কিছুটা সাহস নিয়ে ভিতরে যাচ্ছি। আমি শুধু হাত দিয়ে গর্তের ভিতরের রাস্তাটি অনুমান করে সেদিকে হেঁটে চলেছি। আমি অনেক দ্রুত হাঁটছি। মাত্র কয়েক সেকেন্ড হাঁটার পরেই বাম দিকে গলিতে হালকা আলো দেখতে পাচ্ছি। আলোটা ভিতরে আরেক গলি থেকে আসছে। দ্রুত সেদিকে গিয়ে দেখলাম একটা ঘরে আলো জ্বলছে, আর পাবেল একটা ব্যাগ হাতে সেদিকে এগিয়ে যাচ্ছে। সেই ঘরের কোনো দরজা নেই, কিন্তু ছেলেটি যে বলেছিল সেই ঘরের দরজা পাবেল ছাড়া আর কেউ খুলতে পারে না। পাবেল হঠাৎ দরজার সামনে গিয়ে থেমে গেল। সে ব্যাগ থেকে কিছু একটা বের করে সামনে ধরল, আর আলোটি ঝাপসা হয়ে মিশে গেল। এখন ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি। তার মানে ওই আলোটিই হলো ঘরের দরজা। পাবেল ভিতরে প্রবেশ করলো। আমি দূর থেকেই দেখছি। পুরো ঘরটি দেখতে পাচ্ছি না, তবে দেখতে পাচ্ছি পাবেল তার হাতে থাকা ব্যাগ থেকে মানুষের হাড়গুলো বের করছে। তার মানে রাতে সে যেই মানুষের মাংস খায় সেগুলোর হাড় নিয়ে সে এখানে আসে। কিন্তু এগুলো দিয়ে সে কি করছে? পাবেলকে আর দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখলাম পাবেলের হাত ফ্লোরে পড়ে আছে, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। আমি এবার ধীরে ধীরে সেই ঘরের ভিতর প্রবেশ করছি। কেমন ভয়ঙ্কর একটা ঘর! সব দিকে শুধু মানুষের হাড় এর কঙ্কাল সাজানো, কিন্তু কোনো কঙ্কালের মাথা নেই। দেয়ালে বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য। এক পাশে ভয়ঙ্কর দেখতে অনেক বড় একটা ঈগল পাখির মাথা দেখে আমি ভয়ে আঁতকে উঠলাম। আমার ডান পাশেই একটা মেয়ের মূর্তি। মেয়েটির মুখটা খুবই ভয়ঙ্কর, মনে হচ্ছে এখনই আমার ওপর লাফিয়ে পড়বে। পাবেল কোনো মেয়ে মানুষের মাংস খায় না, অথচ এখানে একটা মেয়ে মূর্তি কেন?
এই সব কিছুর মাঝে আমি কি করব তা বুঝতে পারছি না। কিভাবে এই ভয়ঙ্কর শক্তি অর্জন করা আটকাবো আমি? সময় চলে যাচ্ছে। ছেলেটি বলেছিল এখানেই কোনো উপায় আছে। শুধু এদিক ওদিক তাকিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমি ব্যর্থ হয়ে যাব? অনেক কিছু ভাবতে ভাবতে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। অনেকটা সময় চলে গেছে, যে কোনো সময় পাবেলের জ্ঞান ফিরে আসবে। হঠাৎ ওই ঈগল পাখির ভয়ঙ্কর মাথার সামনে তাকিয়ে আমার চোখটা থেমে গেল। চলবে, ঈগল মানব। অনেক কিছু ভাবতে ভাবতে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। অনেকটা সময় চলে গেছে, যে কোনো সময় পাবেলের জ্ঞান ফিরে আসবে। হঠাৎ ওই ঈগল পাখির ভয়ঙ্কর মাথার সামনে তাকিয়ে আমার চোখটা থেমে গেল। রক্ত দিয়ে সেখানে কিছু একটা লেখা আছে। লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও অনেক চেষ্টা করে বুঝতে পারলাম। সেখানে লেখা আছে, মৃত শরীর তাজা প্রাণ, নিখুঁত মায়ার নিখুঁত প্রাণ, অবশেষে বলিদান। এটা একটা সূত্র। এই সূত্রেই পাবেল এগিয়ে যাচ্ছে, কিন্তু এগুলোর মানে কি? লেখাগুলো আলাদাভাবে কেটে দেওয়া হয়েছে, কিন্তু অবশেষে বলিদানের মধ্যে কোনো দাগ নেই। তার মানে সে হয়তো তার সব শর্ত পূরণ করে ফেলেছে। এখন এই বলিদানের মাধ্যমেই সে তার সব কাজ সম্পন্ন করে ভয়ঙ্কর শক্তি অর্জন করে ঈগল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করবে। কিন্তু সে কি বলি দিবে, আর আমি তা কিভাবে আটকাবো? আমাকে ভাবতে হবে। ওই সূত্রের মাঝেই নিশ্চয়ই প্রশ্নের উত্তর আছে। হঠাৎ পাবেলের হাতটি নড়ে উঠল, তার জ্ঞান ফিরে আসছে। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে ওই বাড়িতে ফিরে আসলাম। আমি সেখানে গিয়েছিলাম তা পাবেল বুঝতে পারবে কিনা তা ভেবে টেনশন হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর পাবেল ফিরে আসলো, আমাকে কিছুই বলল না। আমি ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে শুয়ে আছি আর ওই সূত্রটা নিয়ে ভাবছি। মৃত শরীর কি করে তাজা প্রাণ হয়? পাভেলের মাঝে তো কারো প্রাণের কোনো মায়াই নেই, তাহলে কোনো প্রাণের মায়ার কথা কেন বলা হয়েছে? এসব ভাবতে ভাবতে দিনের আলো চলে এসেছে। পাবেল ধ্যানে বসার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছুটা ভীত হয়ে গেলাম। গর্তের ভিতর যাওয়ার বিষয়টা কি সে বুঝতে পেরেছে? পাবেল আমার দিকে তাকিয়ে হেসে উঠল আর বলল, কালকের রান্নাটা দারুণ হয়েছে। এতটাই তৃপ্তি করে খেয়েছি যে ঘুমই কাটছে না। তার মানে অজ্ঞান হওয়ার বিষয়টাকে সে ঘুম মনে করেছে। আমার টেনশন কিছুটা কমলো। হঠাৎ পাবেল যা বলল তা আমি কল্পনাও করিনি। সে বলল, কালকে তোমাকে রান্না করতে হবে না, কাল তোমার ছুটি। তুমি কাল আমার সাথে ঘুরতে যাবে। আমি তোমাকে কাল সন্ধ্যার পর ঘুরতে নিয়ে যাব। এটা বলেই পাবেল ধ্যানে বসতে চলে গেল। আমি কিছুই বুঝলাম না, রান্না করতে না করে সে আমাকে নিয়ে ঘুরতে যেতে চাইলো কেন? আমি তাকে মজার রান্না খাওয়ালাম বলে সে খুশি হয়ে আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইছে। সে আমার এত যত্ন করে খেয়াল রাখে কেন? আমার প্রতি তার কিসের এত মায়া? মায়া, নিখুঁত মায়ার নিখুঁত পান, অবশেষে বলিদান। পাবেল আমার কোনো ক্ষতি হতে দেয় না, আর সব ভয় থেকে আমাকে নিখুঁতভাবে আগলে রাখে। তার মানে আমিই সেই নিখুঁত মায়ার নিখুঁত প্রাণ। পাবেল কাল আমাকেই বলি দিতে নিয়ে যাবে। আমি এমন কিছু কল্পনাও করিনি। আমাকে বলি দেওয়ার মাধ্যমেই সে সফলতা অর্জন করবে আর মানুষের ওপর ভয়ঙ্করভাবে রাজত্ব করবে তা ভাবতেই পারছি না। মরতেই যদি হয় তাহলে আমি আগেই নিজেকে শেষ করে দিব। আমাকে বলি দেওয়ার মাধ্যমে পাবেলকে সেই শক্তি অর্জন করতে দিব না আমি। আমার ব্রেন আর কিছুই ভাবতে পারছে না। নতুন জীবন শুরু করতে এসে জীবনটা এখানেই শেষ হয়ে যাবে তা ভাবতেও পারিনি। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। হঠাৎ মনে হলো, আমি মরে গেলেই কি সবকিছুর সমাধান হয়ে যাবে? পাবেলকে ধ্বংস করে নিজেকে বাঁচিয়ে রাখার কি কোনো উপায় নেই? আমি মারা যাওয়ার পর যদি পাবেল আরো একটা নিখুঁত প্রাণ নিয়ে আসে, তাহলে নিজেকে ধ্বংস করার আগে পাবেলের অন্য সব শক্তিকে ধ্বংস করতে হবে। ওই সূত্রটা নিয়ে আরো ভাবতে হবে। মৃত শরীর তাজা প্রাণ। হতে পারে পাবেল আগে মৃত মানুষের শরীর রান্না করে খেত, আর তারপর তাজা প্রাণ হত্যা করে রান্না করে খাচ্ছে। পুরো সূত্রটা ভালোভাবে বুঝতে না পারলেও মূল বিষয়টা বুঝতে পারছি। পাবেল সেই সূত্র অনুযায়ী মানুষের শরীর রান্না করে খায়, আর তাদের মাথা ও হাড়গুলো আলাদাভাবে সাজিয়ে রাখে। হাড় আর মাথাগুলো যদি ধ্বংস করে দিতে পারি, তাহলে পাবেলের কাজ অসম্পন্ন থেকে যাবে। সে তার শক্তি অর্জন করতে ব্যর্থ হবে। কিন্তু ওই হাড়গুলোর কাছে আমি পৌঁছাবো কিভাবে? পাবেল তার হাতের ব্যাগ থেকে কিছু বের করে দরজাটি খুলেছিল। পাবেলের ব্যাগে মানুষের হাড় ছিল, আর ব্যাগ থেকে সেই হাড় বের করে সামনে ধরতেই দরজাটি ভিতরে ঢুকার উপযুক্ত হয়ে গেল। তার মানে মানুষের হাড়ের মাধ্যমেই ওই ঘরে পৌঁছানো যায়।
আজই পাবেলের জন্য আমাকে শেষবার রান্না করতে হবে। রান্নার সময় সেখান থেকে একটি হাড়ের টুকরো আলাদা করে রাখতে হবে। তারপর সেই হাড়ের মাধ্যমে আমাকে সেই গর্তে প্রবেশ করতে হবে। পাবেল সবকিছু নির্দিষ্ট সময়ের মধ্যে করে। খাওয়া, ঘুম, ধ্যান, মানুষের শরীর আনতে যাওয়া সবকিছুর জন্য তার আলাদা সময় নির্ধারণ করা আছে। সেই সময়ের মধ্যেই আমাকে গুছিয়ে সবকিছু করতে হবে। এসব নিয়ে ভাবতে ভাবতে সারাদিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেল। পাবেল বাহিরে গিয়ে আজকেও একটা মানুষের শরীর নিয়ে আসলো। আমি রান্না শেষে এক টুকরো হাড় লুকিয়ে রাখলাম। পাবেল আজ অনেক খুশি। মাথা সহ তার পুরো শরীর আজ ঈগল পাখিতে পরিণত হয়েছে। আমার চোখের সামনে একটা মানুষ পুরো ঈগল পাখিতে পরিণত হয়ে গেল। যদিও এসব আমি রোজই দেখছি, তবুও আজ কেমন একটা অন্যরকম ভয় কাজ করছে। পাবেল কি তার সব শক্তি অর্জন করে ফেলল? আমি কি দেরি করে ফেললাম? পাবেল ঘুমাতে গেল। আমাকে যা করতে হবে আজ রাতেই করতে হবে। কাল দিনে ওই হাড়গুলোর কাছে যেতে পারলেও কাটা মাথাগুলোর কাছে যাওয়ার সুযোগ পাব না আমি। পাবেল যখন শেষ রাতে হাড়গুলোকে গর্তে রাখতে যাবে, সেই সুযোগে ওই মাথাগুলোকে ধ্বংস করে দিতে হবে, আর মধ্যরাতেই ওই কঙ্কালগুলো ধ্বংস করতে হবে। এখন রাত 12টা বাজে। পাবেল ভালোভাবেই ঘুমিয়েছে। আমি ওই হাড়ের টুকরোটা সাথে নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। আবারও সেই ভয়ঙ্কর পরিস্থিতি। এমন অন্ধকার জঙ্গলের দিকে তাকালেও শরীর কেঁপে ওঠে। কিন্তু আমার এখন ভয় পাওয়ার সময় নেই। আমি জানি না বাচ্চা ছেলেটির দেওয়া কাগজের খামের ভিতর এমন কি আছে যা আমাকে বিপদ রেখে আগলে রাখবে। তবে ছেলেটির কথার ভরসাতেই আমি সাহস নিয়ে আশেপাশে না তাকিয়েই সোজা গর্তের কাছে চলে গেলাম। গর্তের ভিতর সেই ঘরের কাছে গিয়ে হাড়ের টুকরো সামনে ধরতেই দরজাটি খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম। এই মেয়ের মূর্তিটি এখানে খুবই ভয়ঙ্কর লাগছে। হয়তো এই ঘরের সব কিছুই পাবেলকে শক্তি অর্জন করতে সাহায্য করছে। আমি আলাদা করে রাখা সবগুলো হাড় এক জায়গায় করলাম। এগুলো আবার আলাদা করা পাবেল পক্ষে সম্ভব হবে না। আমি ঘরের কোনায় জ্বলতে থাকা আগুনের মধ্যে সবগুলো হাড় ফেলে দিলাম। এরপর যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সেই ভয়ঙ্কর দেখতে ঈগলের মাথা থেকে রক্ত বের হচ্ছে। এমন দৃশ্য দেখে ভয়ে আমার শরীর কাঁপছে। আমি দ্রুত সেই গর্ত থেকে বেরিয়ে এলাম। ধীরে ধীরে বাড়ির ভিতর প্রবেশ করলাম। পাবেল এখনো ঘুমাচ্ছে। আমার পুরো শরীর কাঁপছে আর হার্টবিট ধক ধক করছে। আমার চোখে কোনো ঘুম নেই, শুধু ঘুমের ভান করে শুয়ে আছি। কিছুক্ষণ পর পাবেল হাড়ের ব্যাগটি সাথে নিয়ে বাহিরে চলে গেল।